তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি অ্যাকশন মিস্ট্রি থ্রিলার মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি 2023 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া গোস্ট মুভিটির। মুভিটিতে হঠাৎ 10 বছর আগে মৃত এক গ্যাংস্টার উদয় হয়ে একটি জেলে কবজা করে ফেলে, এবং তার এই জেল কবজা করার পিছনে যে রহস্য রয়েছে তা জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। মুভিটিতে ভরপুর টুইস্ট, টার্ন ও থ্রিল রয়েছে। মুভিটি উপভোগ করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এসিপি চেঙ্গাপ্পাকে দেখি। সে একটি ক্রিমোটোরিয়ামে বসে খবরের কাগজ পড়ছিল। তখন একটি লোক একজন মানুষের দাহ করা ছাই নিয়ে এসে বলে, এর কি করবে? চেঙ্গাপ্পা ছাইটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, যারা সংস্কার মানে না তাদের শেষকৃত্যের কোনো দরকার নেই। আসলে এক সন্ত্রাস 10 বছরের এক বাচ্চা মেয়েকে রেপ করেছে। এসিপি তাকে মেরে দাহ করে ফেলেছে। তখন চেঙ্গাপ্পার ড্রাইভার বলে, সিএম অফিস থেকে ফোন এসেছে, কোনো এক ইমার্জেন্সির জন্য তাকে ডেকেছে। এরপর চেঙ্গাপ্পা সেন্ট্রাল জেলে যায়। সিএম তাকে জানায় সেখানের অবস্থা খারাপ, কারা যেন জেল কবজা করেছে। ভেতরে হোম মিনিস্টার এবং কিছু ভিআইপিও তাদের হাতে বন্দী রয়েছে। তারা কে কিসের জন্য জেল কবজা করেছে কিছুই জানা যায়নি। সিএম চেঙ্গাপ্পাকে বলে শেখর ও পরমেশ্বর তাকে ডিটেলসে সব জানাবে। তারা চেঙ্গাপ্পাকে জানায় এসবের শুরু হয় সকাল 9টা থেকে। জেল প্রাইভেটাইজেশনের জন্য সকল কয়েদিদের এক জায়গায় একত্রিত করা হয়েছিল। এখানকার জেলার থমাস খুবই কঠোর ছিলেন। প্রোগ্রামে যোগদানের জন্য এক সিবিআই অফিসার বামন শ্রীনিবাস, হোম মিনিস্টার ও তাদের সাথে কয়েকজন ভিআইপি এসেছিল। প্রোগ্রামটি কাভার করার জন্য সেখানে অনেক মিডিয়ার লোকও এসেছিল। সবাই যখন প্রোগ্রামের প্রস্তুতি করছিল তখন পুলিশের সোর্স প্রাসান্না তাদের খবর দেয় যে এক কয়েদিকে মারার জন্য বাহির থেকে একটি গ্যাং আসবে। এতে পুলিশ অ্যালার্ট হয়ে যায়। পুলিশ নতুন কয়েদিদের ভালো করে চেক করছিল, কিন্তু তারা দেখে তাদের ইনফরমেশনের সাথে নতুন কোনো কয়েদিরই মিল নেই। আসলে তাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল যাতে আসল গ্যাং ভিতরে তাদের কাজ করতে পারে। গ্যাংয়ের সকল লোকেরা আগে থেকে জেলের ভিতরে ছিল। এক সিবিআই অফিসার বামন যখন কয়েদিদের উদ্দেশ্যে প্রাইভেটাইজেশনের সুবিধা সম্পর্কে বক্তব্য দিচ্ছিল তখনই একসাথে জেলের কয়েক জায়গায় বোমা বিস্ফোরিত হয়। এরপরই কিছু কয়েদি কালো মুখোশ পরে তাদের মুখ ঢেকে নেয়। সবাই যখন ছোটাছুটি করছিল তখনই পুলিশের একটি ভ্যান জেলের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে গ্যাংয়ের সাথে যুক্ত কয়েদিদের হাতিয়ার দেওয়া হয়। এরপর ওই ভ্যান থেকে বেরিয়ে আসে এই গ্যাংয়ের আসল লিডার আর গ্যাং মেম্বাররা মিলে পুলিশের উপর গুলি করতে থাকে। এখানে পুলিশ আর গ্যাংয়ের মধ্যে সরাসরি গোলাগুলি হয়। এরপর সন্ত্রাস গ্যাং জেলের একটি অংশ দখল করে সেখানে কয়েদিদের জিম্মি করে রাখে। তারা যে অংশটি দখল করেছে সেটা হলো টাওয়ার 1। পরমার শেখর চেঙ্গাপ্পাকে জানায় সন্ত্রাস গ্যাং প্রায় 150 জন কয়েদি, 21 জন পুলিশ ও তাদের সাথে হোম মিনিস্টার, এক সিবিআই অফিসার বামুন, জেলার থমাস ও ভিআইপিদের জিম্মি করেছে। তারা বলে টাওয়ার 1 জেলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেখানে জেলের রেকর্ড রুম রয়েছে। সন্ত্রাস গ্যাং প্রথমেই জেলের সকল কয়েদিদের রেকর্ড মিটিয়ে ফেলেছে যাতে আমরা কয়েদিদের সম্পর্কে জানতে না পারি। এমনকি জেলারের রুম থেকে জেলের সকল সিসিটিভি ফুটেজও ডিলিট করে দিয়েছে। তখনই একজন এসে জানায় গোলাগুলির সময় গ্যাংয়ের একজনকে তারা ধরতে পেরেছে, কিন্তু গুলি লাগার কারণে সে এখন কোমায় রয়েছে। চেঙ্গাপ্পা বলে ওই গ্যাং মেম্বারকে মৃত ঘোষণা করতে, তাহলে তাদের ইনভেস্টিগেশনের সুবিধা হবে। আর গ্যাং লিডার যদি এটা জানতে পারে তাহলে অবশ্যই তাকে ছাড়ানোর চেষ্টা করবে। তখনই তাদের কাছে একটি ডিমান্ড লিস্ট আসে। সেটাতে বেসিক কিছু মেডিসিন চাওয়া হয়েছে। 2 জন গ্যাং মেম্বার একজন ডাক্তারকে সাথে নিয়ে আসবে এগুলো নেওয়ার জন্য। চেঙ্গাপ্পা বলে সামান্য মেডিসিনই তো চেয়েছে, যদি হেলিকপ্টার চাইতো তাও দিয়ে দিতাম। এরপর আমরা 10 বছর আগের একটি সিন দেখি। সিবিআই এর একটি টিম একটি এক্সপোর্ট কোম্পানির ওয়্যার হাউসে রেড করে। তাদের কাছে খবর এসেছিল যে কোম্পানিটি প্রোডাক্টের আড়ালে গোট পাচার করছিল। সিবিআই হেড চন্দ্রশেখর যখন একটি জুতো নিয়ে চেক করতে যাবে তখনই সেখানের ম্যানেজার তার লোকদের ইশারা দেয় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করার জন্য। এরপরই সেখানে গোলাগুলি হতে থাকে। অফিসাররা সেখানে সকল লোকদের ধরে ফেলে এবং সকল গোল্ড উদ্ধার করে ফেলে, কিন্তু ভেতরে গোলাগুলির সময় কেউ চন্দ্রশেখরকে গুলি করে হত্যা করেছে। আমরা বর্তমানে ফেরত আসি। গ্যাং মেম্বাররা লিডারকে জানায় তার কথা মতো সকল কয়েদিদের আলাদা আলাদা সেলে বন্দী করা হয়েছে এবং সবকিছু তাদের কন্ট্রোলে রয়েছে। তাই এখন তাদের প্ল্যান মতো কাজ করার সময় এসে গেছে। তখন লিডার জানতে চায় বামন কোথায়। একজন বলে বামনের গুলি লাগার কারণে একজন ডাক্তার তার চিকিৎসা করছে, তারাও তাদের হাতেই জিম্মি। লিডার বলে যেভাবেই হোক বামনকে সুস্থ করে তুলতে হবে। আরেকজন জানায় জিবা নামে তাদের একসাথে পুলিশের হাতে ধরা পড়েছে। তখন লিডার তাদের সবাইকে বলে গোলাবারুদ নিয়ে রেডি থাকতে। জেলে হামলা হওয়ার ব্যাপারটা জানাজানি হওয়ার পর কয়েদিদের পরিবার সেখানে এসে ভিড় জমায়। সেখানে সকল রিপোর্টাররা এই ব্যাপারে নিউজ করছিল। তাদের মধ্যে একজনের নাম লাক্সমি। তার চ্যানেলের ম্যানেজার তাকে ফোন করে বলে বাকি চ্যানেলগুলো এক্সক্লুসিভ নিউজ প্রচার করছে, সে যদি 1 ঘন্টার মাঝে কোনো এক্সক্লুসিভ খবর না দিতে পারে তাহলে যেন চাকরি থেকে বরখাস্ত নেয়। এদিকে টাওয়ার 1-এর ভিতর থেকে পুলিশের সোর্স প্রাসান্না লাক্সমিকে ফোন করে, কিন্তু লাক্সমি তার ম্যানেজারের সাথে কথা বলায় তাকে ব্যস্ত পায়। অন্যদিকে চেঙ্গাপ্পার কথায় পুলিশেরা বিপি মাপার মেশিনে মাইক্রোফোন, স্টেথোস্কোপে স্পাই ক্যামেরা এবং পেইন কিলার ক্যাপসুলে মাইক্রোফোন চিপ লাগিয়ে দেয়। এরপরই 2 জন গ্যাং মেম্বার ডাক্তারকে সাথে নিয়ে মেডিকেল রুমে যায়। চেঙ্গাপ্পার কথায় গ্যাং মেম্বারদের আটক করে তাদের মতো দেখতে 2 জনকে ডাক্তারের সাথে ভেতরে পাঠায়। প্রয়োজনীয় ওষুধ নিয়ে তারা যখন ভেতরে যাচ্ছিল তখনই চেঙ্গাপ্পারা এক্সাক্ট টাইমে সেখানের মেটাল ডিটেক্টরে পাওয়ার সাপ্লাই বন্ধ করে ফেলে, যাতে গ্যাং এটা জানতে না পারে যে পুলিশেরা ক্যামেরায় ও মাইক্রোফোন সেট করেছে।
ডাক্তাররা যখন লিডারের সামনে যায় তখন লিডার তাদের কাছ থেকে সিক্রেট কোড জানতে চায়। চেঙ্গাপ্পারা ওই গ্যাং মেম্বারদেরকে মেরে সিক্রেট কোডটি জেনে ওই পুলিশদের বলে। তারা দুজনেই একসাথে কোডটি বলে ওঠে। তখন লিডার হেসে বলে কোডটি শুধু একজনই জানতো, কারণ লিডার যে দুজনকে পাঠিয়েছিল তাদের মধ্যে একজন বোবা ছিল। লিডার বলে এই দুজনকেও বন্দি করতে। অন্যদিকে পুলিশ এই দুজনকে মারধর করে জানতে পারে তারা আসলে জেলের কয়েদি, গ্যাংয়ের সাথে তাদের কোনো সংযোগই নেই। তখন চেঙ্গাপ্পা বলে প্ল্যান বি কার্যকর করতে। চেঙ্গাপ্পা বলে অডিও ভিডিও বাক্সগুলো চালু করার জন্য। তারা ভিডিওতে কোনো ভিজুয়াল পাচ্ছিল না, কিন্তু তখনই মাইক্রোফোনে এসে ভাইরাল কাঁচা বাদাম গানটি বেজে ওঠে। তারা বুঝতেই পারছিল না যে মাইক্রোফোনে এই গানটি কিভাবে বাজছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে 6 মাস আগের একটি সিন দেখি। গ্যাং মেম্বাররা যখন হামলার প্রস্তুতি নিচ্ছিল তখন লিডার তাদের বলে জেলের মেটাল ডিটেক্টরের উপর তাদের পুরোপুরি ভরসা করলে চলবে না। তাই তারা ব্যাকআপ হিসেবে একটি ট্রানজিস্টারের ব্যবস্থা করে, কারণ ট্রানজিস্টারের কাছাকাছি কোনো বাগ আসলে তার রেডিও ফ্রিকোয়েন্সি বদলে যায়। এর সাহায্যে লিডার মেডিসিন থেকে অডিও ভিডিও বাক্সগুলো বের করে ফেলে। লিডার স্পাই ক্যামেরার মাধ্যমে কুমার নামের এক কয়েদিকে দিয়ে চেঙ্গাপ্পার কাছে মেসেজ পাঠায়। কুমার বলে গ্যাংয়ের সাথে তার কোনো সম্পর্কই নেই, ওরা যা লিখে দিয়েছে আমি তাই পড়ে শোনাচ্ছি। লেখা ছিল তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ইঁদুর বিড়াল খেলতে চাইলে বাসায় গিয়ে খেলো, আমাদের সাথে চালাকি করতে এসো না। আর 1 ঘন্টার মাঝে ডিমান্ড লিস্ট পৌঁছে যাবে। আমরা আবার 10 বছর আগের একটি সিন দেখি। সেখানে মিনিস্টারের সাথে আমরা বামন ও আরেকজন সিবিআই অফিসারকে দেখি। মিনিস্টার বলে তোমাদের ইনফরমেশন অনুযায়ী তোমরা রেডে প্রায় 200 কেজি গোল্ড পেয়েছ, কিন্তু আমার ইন্টেলিজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে 1000 কেজির বেশি গোল্ড ছিল। মিনিস্টার বলে মিডিয়ার এসব জানার আগেই 2 দিনের মধ্যে বাকি গোল্ডের সন্ধান বের করতে। তারপর বামন সিবিআই অফিসার প্রভুর বাসায় রেড করে। আসলে বামনের প্রভুর উপর সন্দেহ হয়েছিল। তারা প্রভুর বাসায় অল্প কিছু গোল্ডও পায়। তারপর তাকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রভু বলে সেই ইন্টেলিজেন্ট অফিসার আলতাফকে এই স্ক্যামের ব্যাপারে জানিয়েছিল, তাই এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর একজন সিবিআই অফিসার আলতাফের সাথে দেখা করতে গেলে সেখানে দারোয়ান তাকে একটি চিঠি দেয়, যেটাতে লেখা ছিল প্রভুর জীবন খুবই ঝুঁকিতে রয়েছে। তখন ওই অফিসারের কাছে ফোন আসে এবং তাকে বলা হয় প্রভু রিমান্ড রুমে আত্মহত্যা করেছে। আসলে প্রভুকে কেউ মেরে সেখানে ঝুলিয়ে রেখেছিল। সিন শিফট হয়ে বর্তমানে চেঙ্গাপ্পা জিবা নামের ওই মেম্বারের সাথে কথা বলতে আসে। চেঙ্গাপ্পা জিবাকে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে গ্যাং সম্পর্কে জানতে চায়। চেঙ্গাপ্পা বলে তোদের লিডার কি বড় কোনো গ্যাংস্টার, নাকি বড় কোনো ডন, নাকি টেরোরিস্ট? জিবা শুধু অস্পষ্ট গলায় একটা কথাই বলে ঘোস্ট। চেঙ্গাপ্পা অনেক চেষ্টা করেও তার মুখ থেকে আর কিছু বের করতে পারে না। এরপর পুলিশ সকল কয়েদিদের কাগজ দিয়ে বলে তাদের সাথে মিসিং কয়েদিদের নাম ও তথ্য লেখার জন্য। ভেতরে গ্যাং যে সকল রেকর্ড মিটিয়ে ফেলেছে এই খবর তারাও জানতে পেরে গিয়েছিল, তাই তারাও পুলিশদের ভুল তথ্য দেয়। এসব দেখে চেঙ্গাপ্পা বলে অবশ্যই গ্যাংয়ের কেউ টাওয়ার 1-এর বাইরে আছে, সেই সকল ইনফরমেশন আদান প্রদান করছে। চেঙ্গাপ্পা আরো বলে কে কিভাবে গ্যাংয়ের সাথে যোগাযোগ করছে তা খুঁজে বের করতে হবে। তখনই টাওয়ার 1 থেকে চেঙ্গাপ্পার কাছে একটি লেটার আসে, যেটাতে লেখা ছিল আমি জানি জিবা এখনো বেঁচে আছে। এতে চেঙ্গাপ্পা অনেক রেগে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা আবার 6 মাস আগের একটি সিন দেখি। গোস্ট একটি এনিম্যাল ট্রেনিং সেন্টারে যায়। সেখানে ট্রেনার অ্যান্টনিকে তার মিশন সম্পর্কে জানায় আর বলে তার এমন একটি প্রাণী চাই যেটা অ্যাটাকের পর মেসেঞ্জার হিসেবে কাজ করবে। অ্যান্টনি তাকে একটি কুকুর দিতে চায়, কিন্তু গোস্ট কুকুর নয়, একটা ইঁদুর চায় যেটা সহজেই পুলিশের চোখ ফাঁকি দিতে পারবে। বর্তমানে গোস্ট ওই ইঁদুরের সাহায্যে ভিতরে সকল তথ্য পাচ্ছিল। আমরা দেখি অ্যান্টনিও জেলের ভিতরে কুকের কাজ করছে, সেই সকল তথ্য গোস্টের কাছে পাঠাচ্ছে। অন্যদিকে প্রাসান্না আবার লাক্সমিকে ফোন করে। আসলে প্রাসান্না লাক্সমির বাবা। লাক্সমি তাকে জানায় কোনো এক্সক্লুসিভ খবর না দিতে পারলে তার চাকরি থাকবে না। এই মুহূর্তে চাকরি গেলে সে তার মায়ের আর চিকিৎসা করতে পারবে না। প্রাসান্না বলে সে তাকে সকল এক্সক্লুসিভ নিউজ দেবে, জেলের ভিতর কখন কি হচ্ছে না হচ্ছে তা সে সব তাকে জানাবে। কন্ট্রোল রুমে বসে চেঙ্গাপ্পারাও এই ফোন আলাপ শুনে ফেলে। লাক্সমি ফোন কেটে দিলে চেঙ্গাপ্পা প্রাসান্নাকে ফোন করে তার সাথে একটি ডিল করে। প্রাসান্না যদি গোস্ট গ্যাং সম্পর্কে সকল তথ্য দিতে পারে তাহলে তাকে জেল থেকে বের করে দেওয়া হবে। প্রাসান্নার কথা মতো গ্যাংয়ের তথ্য দিতে থাকে। সবাই মাস্ক পরেছিল, তাই সে চেহারা দেখতে পারে না। তবে তাদের গায়ের পোশাকে থাকা কয়েদি নাম্বারগুলো চেঙ্গাপ্পাকে জানায়। তারা ওই নাম্বারগুলো যাচাই করে জানতে পারে যে এই কয়েদিগুলো অনেক আগেই জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তখনই টাওয়ার 1 থেকে ফোন আসে। কুমার আবার বলে তারা ডিমান্ড লিস্ট দিয়েছে। কুমার আবার খাবার ও কিছু জরুরি ওষুধের কথা বলে। এবার চেঙ্গাপ্পা বিরক্ত হয়ে কুমারকে বলে ফোন স্পিকারে দিতে। তারপর চেঙ্গাপ্পা গোস্টকে উদ্দেশ্য করে বলে কি এবং কিভাবে চাইতে হয় সেটা যদি নাই জানিস তাহলে সারেন্ডার কর। আমি তো তোদেরকে জীবিত ধরতে চাই, কিন্তু আমার সাথীরা তোদেরকে মারতে চায়। কতদিন আর এভাবে থাকবি? বাঁচতে চাইলে আমার কাছে ধরা দে। গোস্ট চেঙ্গাপ্পার কথার কোনো উত্তর না দিয়ে ফোনটি কেটে দেয়। তখনই চেঙ্গাপ্পার মনে পড়ে কুমার কথা বলার সময় বারবার কলম দিয়ে আওয়াজ করছিল। এরপর চেঙ্গাপ্পা দেখে কুমার প্রথমের ভিডিওতেও চোখের মাধ্যমে ইশারা করে তাদের কিছু বলতে চাইছে। তখনই একজন বলে কুমার এর আগে একটি প্যারালাইসিস রিহ্যাবিলিটেশনে কাজ করত। চেঙ্গাপ্পা সেখানকার একটি সিনিয়র ডক্টরকে ডেকে আনে। ডাক্তার জানায় কুমার মোর্স কোডের মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। আসলে প্যারালাইজ রোগীরা কথা বলতে পারে না, তাই তাদের সাথে মোর্স কোডের মাধ্যমে কথা বলা হয়। ডাক্তার কুমারের মেসেজটি রিকর্ড করে বলে কুমার বলতে যাচ্ছে যে কেউ সবার উপর নজর রাখছে। চেঙ্গাপ্পা সবাইকে বলে যদি একজন আমাদের উপর নজর রাখছে তাহলে তাকে ধরতে পারলে আমরা পুরো গ্যাংকে ধরতে পারবো।
তারপর পুলিশ জিবার ছবি মিডিয়াতে পাবলিশ করে বলে যে এই সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সাথে যে ভুল তথ্য দিবে তাকে 7 বছরের সাজা দেওয়া হবে। অন্যদিকে জেলার থমাস একজন গ্যাং মেম্বারকে মেরে টাওয়ার 1-এর একটি রেস্ট্রিক্টেড সেলে চলে যায়। সেখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুর্ধর্ষ 4 জন সন্ত্রাস ছিল। থমাস ওই 4 জনের সাথে ডিল করে যে তারা যদি থমাসের কথা মতো কাজ করে তাহলে থমাস তাদেরকে জেল থেকে মুক্ত করে দিবে। ওই 4 জন থমাসের কথায় রাজিও হয়ে যায়। এদিকে পুরস্কার ঘোষণা করার পর অনেকেই জিবার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ফোন করে। এদের মাঝে একটি ছেলে হোটেলে কাজ করে। জিবা এবং তার এক সাথী ওই হোটেল থেকে খাবার অর্ডার করেছিল। টানা 2 মাস ধরে তারা ওই হোটেল থেকেই খাবার নিয়েছিল। আরেকজন হলো একটি দোকানদার। জিবা ও তার এক সাথী ওই দোকান থেকে একটি হাসপাতালের বিল পে করেছিল। চেঙ্গাপ্পা তাদের সাহায্যে ওই অপর ব্যক্তির স্কেচ বানাতে বলে এবং জিবা হাসপাতালে যার বিল পে করেছিল তার পুরো ডিটেলসও বের করতে বলে। চেঙ্গাপ্পা মনে করে জিবা যার বিল পে করেছিল সে কোনো গ্যাং মেম্বারের পরিবারের হতে পারে। এরপর ওই রোগীর তথ্য চলে আসলে চেঙ্গাপ্পা বলে এই ইনফরমেশনটি টাওয়ার 1-এ পাঠিয়ে দিতে। অন্যদিকে ঘোষ বামনকে দেখতে তার সেলে যায়। ডাক্তার জানায় বামনের জ্ঞান আসতে আরো কিছু সময় লাগবে। ঘোষ ডাক্তারকে বলে বামনের হুঁশ আসলেই যেন তাকে জানায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তার পিছনে ডাক্তারও ইনজেকশন নেওয়ার নামে বেরিয়ে আসে। এরই মধ্যে ওই 4 জন ও জেলার থমাস গোস্টের সামনে চলে আসে আর গোস্টের উপর হামলা করে। তাদের সাথে গোস্ট ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে গোস্ট বেহুশ হয়ে যায়। আসলে গোস্ট যখন বামনের সাথে দেখা করতে গিয়েছিল তার হাতে একটি পানির বোতল ছিল। ডাক্তার লুকিয়ে ওই পানিতে একটি মেডিসিন মিশিয়ে দেয়। সেল থেকে বেরিয়ে গোস্ট ওই পানি পান করেছিল, যার ফলে গোস্ট বেহুশ হয়ে যায়। এদিকে পুলিশের পাঠানো ডিটেলসটি গ্যাংয়ের একজন মেম্বার পায়। তখন এই চেঙ্গাপ্পা গোস্টের সাথে কথা বলার জন্য ফোন করে। তখন ওই মেম্বার ফোন ধরলে চেঙ্গাপ্পা তাকে বলে তোমাদের একজন মেম্বারের ফ্যামিলি ডিটেলস পাঠিয়েছি আর 1 ঘন্টার মধ্যে সকল মেম্বারের ফ্যামিলি ডিটেলস টিভিতে প্রকাশ করা হবে। জেলে হওয়া হামলার সাথে তোমরা জড়িত এটা সাধারণ জনগণ জানতে পারলে তোমাদের ফ্যামিলি মেম্বারদের মেরে হাত পা ভেঙে দিবে। যদি তাদের বাঁচাতে চাও তাহলে 30 মিনিটের ভেতর আমার কাছে সারেন্ডার করো। ওই মেম্বার এটা বাকি মেম্বারদেরকেও জানায়। এতে সবাই বেশ ঘাবড়ে যায়। তাদের হাতে মাত্র 30 মিনিট সময় রয়েছে। এমত অবস্থায় গোস্টকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু মেম্বার পাঠানো হয় গোস্টকে খোঁজার জন্য। তারা ঠিক করে গোস্টকে পাওয়া গেলে একবার গানশট করবে আর না পাওয়া গেলে 2 বার। এরপর আমরা দেখি থমাস গোস্টকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে। থমাস চেঙ্গাপ্পাকে ওয়াকিটুকের মাধ্যমে ব্যাপারটা জানায়। থমাস আরো বলে ওই 4 কয়েদিদের মাঝে ফক্স অজিত নামের একজন একটি গোপন রাস্তা জানে। থমাস সেটা দিয়ে বের হওয়ার প্ল্যান করে আর চেঙ্গাপ্পাকে বলে ওই গোপন রাস্তা দিয়ে কমান্ডো টিম পাঠিয়ে গোস্ট গ্যাং এর উপর হামলা করাতে। কিন্তু থমাস ওই 4 জন কয়েদিদের মুক্তির ব্যাপারে চেঙ্গাপ্পাকে কিছুই বলে না। তখন ওই 4 জন বুঝে যায় যে থমাস তাদেরকে ব্যবহার করেছে। এরপরই তারা থমাসের উপর হামলা করে। নিজের প্রাণ বাঁচাতে থমাস ফক্স অজিতকে রেখে বাকি 2 জনকে গুলি করে এবং আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। থমাস অজিতকে গান পয়েন্ট করে গোপন রাস্তাটি সম্পর্কে জানতে চায়। অজিত কিছু বলার আগে থমাস দেখে গোস্ট তার বাঁধন খুলে চলে গেছে। এরপর থমাস ও ডাক্তার গোস্টকে খুঁজতে থাকে। তখনই গোস্ট পিছন থেকে ডাক্তার উপর হামলা করে তাকে মেরে ফেলে এবং এরপরে থমাসের উপরও পিছন থেকে হামলা করে। এদিকে জিবার সাথে লোকের স্কেচটি রেডি হয়ে যায়। একটি কপি টাওয়ার 1-এ পাঠানো হয়, আরেকটি পুলিশদের দেওয়া হয়। তারা চেক করে দেখে যে 15 বছর আগে মৃত একটি সাইকো কিলারের স্কেচ এটি। তখন একজন পুলিশ জানায় ছেলেটি যে স্কেচ বানিয়েছে এটি সেটি নয়। তখন একজন স্কেচ আর্টিস্ট এসে বলে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যাওয়ায় তার আসতে দেরি হয়ে গেছে। এরপর চেঙ্গাপ্পারা আগের ওই আর্টিস্টকে ধরতে গেলে ওই আর্টিস্ট ততক্ষণে সেখান থেকে চলে যায়। তারপর চেঙ্গাপ্পা থমাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে গোস্ট চেঙ্গাপ্পাকে বলে একজন ভালো খেলোয়াড় কখনোই খেলার নিয়ম ভঙ্গ করে না। তখন চেঙ্গাপ্পা রেগে গোস্টকে প্রশ্ন করে তোমরা কারা, কেন এসেছো আর কি বা চাও। গোস্ট বলে প্রথম 2 প্রশ্নের উত্তর তুমি তো কখনোই পাবে না, তাই শেষ প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করো। এদিকে গ্যাং মেম্বাররা যখন সারেন্ডার করতে যাচ্ছিল তখনই গোস্ট তাদের সামনে চলে আসে। আমরা আবার 10 বছর আগের সিন দেখি। প্রভুর মৃত্যুর পর বামন তার স্ত্রীকে প্রভুর একটি ডায়েরি দিয়ে বলে এর থেকে কোনো ক্লু পেলে তাকে জানাতে। প্রভুর স্ত্রী অবশ্য ওই ডায়েরিটি থেকে একটি ক্লু পায়। আমরা দেখি প্রভুর স্ত্রীর কাছে একটি মেমোরিও ছিল যেটাতে স্ক্যামের ব্যাপারে সকল তথ্য ছিল। প্রভুর স্ত্রী এগুলো নিয়ে কোথাও যাচ্ছিল এবং কাকে যেন ফোন করছিল। তখনই প্রভুর স্ত্রীর গাড়িটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আসলে প্রভুকে যে মেরেছিল তাই প্রভুর স্ত্রীকেও মেরেছে। সিন শিফট হয় বর্তমানে। চেঙ্গাপ্পা গোস্ট গ্যাং কিসের জন্য জেলে এসেছে এই ব্যাপারে কথা বলার জন্য কিছু পুলিশ অফিসারদের নিয়ে একটি মিটিং করে। একজন বলে বামনই হয়তো তাদের মূল টার্গেট, তাই বামন জেলে আসার পরই হামলা করেছে। চেঙ্গাপ্পা বলে এটা হলে তারা বামনকে তার বাসা থেকে কিডন্যাপ করতে পারতো, এখানে আসতো না। আরেকজন বলে তারা হয়তো বামনকে জেলের ভিতরেই চাইছিল, নয়তো বামন জেলে আসার দিনই কেন হামলা করেছে। তখন চেঙ্গাপ্পা বুঝতে পারে বামনের সাথে এই জেলের কোনো একটি রহস্য রয়েছে। তাই চেঙ্গাপ্পা অফিসারদের বলে বামনের ব্যাপারে সকল তথ্য যাচাই করতে। অফিসাররা জানায় 28 বছর বয়সে বামন সিবিআই জয়েন করে। এরপর 2000 সালে একজন মিনিস্টারের স্ক্যাম ধরিয়ে দিয়ে বামন আলোচনায় চলে আসে। এরপর 2013 সালে তৎকালীন সিবিআই হেড চন্দ্রশেখর একটি রেডে মৃত্যু হওয়ার পর বামন সিবিআই হেড হয়ে যায়। ওই বছরে জেলের কিছু অংশ মেরামতের জন্য 1 মাস জেলটি বন্ধ রাখা হয়।
তারা ওই রেডের কথা বলছে যেটাতে 1000 কেজি গোল্ডের জায়গায় 200 কেজি গোল্ডের রিপোর্ট দিয়ে স্ক্যাম করা হয়েছিল। অফিসার বলে স্ক্যামের মেন অভিযুক্ত প্রভু আত্মহত্যা করায় বাকি গোল্ডগুলোর আর সন্ধান পাওয়া যায়নি। চেঙ্গাপ্পা বলে তাহলে ওই গোল্ডগুলো গেল কোথায়? আমরা আবারও ফ্ল্যাশব্যাকে 10 বছর আগের সিন দেখি। বামন, থমাস ও তাদের আরো কিছু সাথী মিলে ওই 800 কেজি গোল্ড জেল মেরামতের নামে সেখানে লুকানোর প্ল্যান করে। তারপর কয়েক বছর পর জেল প্রাইভেটাইজেশনের নামে জেল থেকে গোল্ডগুলো বের করে নিবে। বর্তমানে এক অফিসার চেঙ্গাপ্পাকে বলে তাদের টিমে বামন ও থমাস ছাড়া আরো 9 জন ছিল। 2012 সালে 6 জন আশ্চর্যজনকভাবে মারা যায় আর বাকি 3 জন 2016 সাল থেকেই মিসিং। এবার চেঙ্গাপ্পা ব্যাপারটা বুঝতে পারে। আমরা আবার দেখি জেলে গোল্ডগুলো লুকানোর সময় থমাস বামনকে বলে গোল্ডগুলো তো আমি দাফন করে দিলাম, এবার এদের কোথায় দাফন করতে হবে তা বলুন। সেখানে আমরা প্রভুকেও দেখতে পাই, সে এসবের ভিডিও করছিল। এখানে আমরা বুঝতে পারি বামনি ইচ্ছে করে প্রভুকে ওই স্কেমের দায়ে ফাঁসায় এবং তাকে ও তার স্ত্রীকে মেরে ফেলে। বর্তমানে একজন গ্যাং মেম্বার গোসকে জানায় ফক্স অজিত টাওয়ার 1 থেকে পালিয়ে গেছে এবং থমাস আর ডাক্তারকে তারা একটি সেলে বন্দি করে ফেলেছে। ঘোষ বলে ঠিক আছে, বাকিটা সে দেখে নেবে। এদিকে অজিত চেঙ্গাপ্পার কাছে সারেন্ডার করে। চেঙ্গাপ্পা তাকে মেরে গোপন রাস্তা সম্পর্কে জেনে যায় এবং ট্রেঙ্কুলাইজার গান দিয়ে কমান্ডোদের কয়েদিদের পোশাক পরিয়ে টাওয়ার 1-এ ঢুকায়। গোস্ট গ্যাং তাদের উপস্থিতি যেন বুঝতে না পারে তাই জেলের বাইরে অনেক বাজি ফোটানো হয়। ভেতর থেকে প্রাসান্না চেঙ্গাপ্পাকে ফোন করে বলে গোস্ট গ্যাং মাটি করে কিছু একটা খুঁজছে, তারা কয়েকটি বক্সও পেয়েছে কিন্তু সেগুলো সব ইটে ভর্তি। চেঙ্গাপ্পা প্রাসান্নাকে বলে এসব বাদ দিয়ে বামনকে খুঁজে বের করতে এবং তাকে একটি সেফ জায়গায় নিয়ে যেতে। এদিকে কমান্ডো টিম ভিতরে ঢুকে গ্যাং মেম্বারদের উপর হামলা করে এবং কিছু জিম্মি কয়েদিদের ছাড়িয়ে টাওয়ার 1 থেকে বের করতে থাকে। অ্যান্টনি ইঁদুরের সাহায্যে গোস্টের কাছে কমান্ডোদের কথা জানায়। ততক্ষণে কমান্ডো সেখানে এসে গোস্টকে ঘেরাও করে ফেলে। গোস্ট তাদের আসার আগেই কয়েকটি গান দিয়ে একটি স্পেশাল হাতিয়ার বানিয়ে রেখেছিল, সেটার সাহায্যে গোস্ট কমান্ডো টিমকে পরাজিত করে। এদিকে জিম্মি কয়েদিদের মাঝেও একজন গ্যাং মেম্বার ছিল, সে গান বের করে সবাইকে আবার ভেতরে যেতে বলে। কয়েদিরা তার কথা না শুনে তাকে পালানোর চেষ্টা করে। এদিকে প্রাসান্না বামনকে খুঁজে পেয়ে যায়। চেঙ্গাপ্পা বলে জলদি প্রাসান্নাকে একটি সেফ জায়গায় শিফট করতে। অন্যদিকে ওই গ্যাং মেম্বার কয়েদিদের উদ্দেশ্যে গুলি করে, এতে একজন কয়েদি মারা যায়। এটা দেখে বাকি কয়েদিরাও ফেরত চলে আসে, তবুও 2 জন কয়েদি পালাতে সক্ষম হয়। এদের মধ্যে একজন বৃদ্ধ কয়েদি পালানোর সময় গোস্টের চেহারা দেখে ফেলেছিল, সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সাথের কয়েদি বলে তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে, সে কি বড় কোনো গ্যাংস্টার নাকি? তখন বৃদ্ধ বলে গ্যাংস্টার হলে ভয় পেতাম না, তাকে সবাই বিগ ডেডি বা বড় ভাই বলে ডাকে। বড় বড় গ্যাংস্টার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারও তাকে অনেক ভয় পায়। আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি একবার এক সিএম এর ছেলে এক আদিবাসী মেয়েকে রেপ করে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। সিএম এর ছেলে হওয়ায় পুলিশ তাকে কিছুই করেনি, তাই বড় ভাই তাকে শাস্তি দিতে চায়। তখন সিএম তার ছেলেকে নিয়ে বড় ভাইয়ের কাছে যায় আর তার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। এমনকি তার ছেলের প্রাণের জন্য সে 50 কোটি টাকাও অফার করে। তবুও বড় ভাই সিএম এর সামনে তার ছেলেকে গুলি করে মেরে ফেলে। বড় ভাই সিএম কে 51 কোটি টাকা দিয়ে বলে এর সাহায্যে কয়েকটি স্কুল বানাতে, নিজের ছেলেকে তো শিক্ষা দিতে পারেনি, বাকি ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেয়। তখন সিএম রেগে গিয়ে তার সিকিউরিটি ও পুলিশ ফোর্স ডাকে আর বলে বড় ভাইকে শুট করতে, কিন্তু তারা সবাই সিএম এর কমান্ড শুনে না। তখন বড় ভাই বলে সেনাপতি কখনো মন্ত্রীর কথা শুনে না, সে সবসময় রাজার কথা শুনে, আর এখানকার রাজা হলাম আমি। তারপর সবাই সিএম কে গান পয়েন্ট করে এবং বড় ভাইয়ের কথায় তাকে গুলি করে মেরে ফেলে। সিন শিফট হয় বর্তমানে। অ্যান্টনি ইঁদুরের সাহায্যে গোস্টকে প্রাসান্নের ব্যাপারে জানায়। এরপর গোস্ট চেঙ্গাপ্পাকে ফোন করে তার আসল ডিমান্ড জানায়। গোস্ট বলে জেলের চারপাশ থেকে সকল কমান্ডো শুটারকে সরিয়ে ফেলতে, রাত 1টা এয়ারপোর্টে যাওয়ার রাস্তা খালি রাখতে এবং এয়ারপোর্টে 2টি প্লেন রাখতে, একটি আফগানিস্তানের অন্যটি মায়ানমারের। এয়ারপোর্টে যাওয়ার পর অর্ধেক বন্দি মুক্ত করা হবে আর বাকি অর্ধেক আসল জায়গায় পৌঁছানোর পর। আর যদি চালাকি করা হয় তাহলে সবাই মারা যাবে। অন্যদিকে আমরা ওই গ্যাং মেম্বারকে দেখি, সে বন্দুক হাতে নিয়ে ভাবতে থাকে ট্রেনিং এর সময় গোস্ট তাকে বলেছিল তারা কোনো নির্দোষকে মারবে না, যুদ্ধে শহীদ হলে সেটা গর্বের বিষয়, কিন্তু কোনো নির্দোষকে মারলে সেটা ক্ষমার অযোগ্য। ওই মেম্বারের ছোট থেকেই স্বপ্ন ছিল সে শুটিং এ দেশের জন্য গোল্ড মেডেল জিতবে, কিন্তু রাত হলে সে চোখে কম দেখে, তাই তার স্বপ্ন আর পূরণ হয়নি। সে একজন নির্দোষকে মেরে ফেলেছে, এটা না মেনে নিতে পেরে আত্মহত্যা করে। গোস্ট তাকে সেখানে দাফন করে দিতে বলে যাতে কেউই তার পরিচয় জানতে না পারে। এরপর গোস্ট সিএম এর নাম করে লাক্সমির কাছে ফোন করে। তখন কৌশলে লাক্সমির কাছ থেকে প্রাসান্নার নাম্বারটি নিয়ে নেয়। এরপর গোল্ড গ্যাং মেম্বারদের বলে একটানা প্রাসান্নার নাম্বারে কল করতে থাকতে, যাতে পুলিশ তাকে ফোন করলে তার নাম্বারটি ব্যস্ত পায়। প্রাসান্না তখন বামনকে নিয়ে একটি জায়গায় লুকিয়েছিল। প্রাসান্না একটি কল ধরলে গোস্ট তার সাথে চেঙ্গাপ্পার সাথে কথা বলে এবং তাদের বর্তমান লোকেশনও জেনে ফেলে। গোস্ট 2 জন গ্যাং মেম্বারকে পাঠায় তাদের ধরে আনতে, আর বাকি মেম্বাররা একটানা কল দিতেই থাকে। এদিকে চেঙ্গাপ্পা প্রাসান্নার সাথে কথা বলার জন্য বারবার ফোন করে, কিন্তু তাকে ব্যস্ত পায়। অনেকবার চেষ্টা করার পর চেঙ্গাপ্পার কলটি কানেক্ট হয়। প্রাসান্না মনে করে এটাও ফেক কল। তখন এই প্রাসান্নার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইলটি বন্ধ হয়ে যায়। এরপর চেঙ্গাপ্পা হাসপাতালে যায় জিবার সাথে কথা বলার জন্য। চেঙ্গাপ্পা জিবাকে গান পয়েন্ট করে জানতে চায় গোস্ট কে। তখন জিবা সুব্রমণিয়াম তীর্থা নামক এক জায়গার কথা বলে।
অন্যদিকে গোষ্ঠেরা প্রাসান্না আর বামনকে ধরে ফেলে। বামন গোষ্ঠকে বলে, এত বছর ধরে আমি গোল্ডের হেফাজত করে আসছি, এখন হঠাৎ করে তুমি চলে এসে আমাকে টর্চার করলে মনে করছো আমি গোল্ডের সন্ধান দিয়ে দিব? কখনোই না। তখন গোষ্ঠ একটি গোল্ড বিস্কিট বের করে বামনকে দেয়। বামন বলে, তুমি এটা কোথায় পেয়েছো? গোষ্ঠ বলে, মানুষ গোল্ড খুঁজে বেড়ায়, আর আমি যেখানে হাত দিই সেখানেই গোল্ড হয়ে যায়। গোষ্ঠ দুইজনকে বলে বামনকে আলাদা একটি সেলে বন্দি করতে। বামন মনে করে গোষ্ঠ সকল গোল্ড পেয়ে গেছে, তাই বামন গোষ্ঠকে 60-40 অফার করে। গ্যাং মেম্বাররা যখন বামনকে নিয়ে যাচ্ছিল তখন বামন একটি গান নিয়ে সেখান থেকে পালিয়ে কাপড় ধোয়ার জায়গায় যায়। বামন দেখে সেখানে সকল চৌবাচ্চা ঠিকই আছে। তখন বামন ভাবতে থাকে তারা গোল্ড কিভাবে পেল। তখনই গোষ্ঠ পুরো গ্যাংকে নিয়ে সেখানে চলে আসে। গোষ্ঠের কথা গ্যাং মেম্বাররা সকল চৌবাচ্চা ভেঙে ফেলে। আসলে গোষ্ঠ বামনকে টোপ দিয়েছিল গোল্ডের লোকেশন জানার জন্য। গ্যাং মেম্বাররা সেখানে কিছুই পায় না। তখন বামন হেসে বলে, তোমাদের বসকে বলেছিলাম আমার সাথে 50-50 ভাগ করে নিতে, তোমরা কখনোই গোল্ডের লোকেশন জানতে পারবে না। তখন গোষ্ঠ প্রশ্ন করে, টাওয়ার 1-এর আর কোথায় কোথায় কাজ করা হয়েছিল? একজন বলে লাইব্রেরিতে। গোষ্ঠ জানতে চায় লাইব্রেরি কোথায়। আরেক মেম্বার বলে তারা লাইব্রেরির এক্সাক্ট লোকেশন খুঁজে পাচ্ছে না। তখন বামন হেসে বলে, লাইব্রেরির লোকেশন জানতে হলে জেলের ব্লুপ্রিন্ট দরকার, যেটা তারা কোনোভাবেই পাবে না। তখন গোষ্ঠ হেসে বলে তার ব্লুপ্রিন্টের কোনো প্রয়োজনই নেই। অন্যদিকে চেঙ্গাপ্পারা সুব্রমণিয়াম তীর্থে গিয়ে দেখে সেখানে শুধু ফসলের জমি রয়েছে। তারপর একটি ড্রোন উঠিয়ে দেখে ওই জায়গাটি আসলে জেলের ব্লুপ্রিন্টের মতো করে বানানো হয়েছে। এদিকে গোল্ড গ্যাং সকল গোল্ড খুঁজে পেয়ে যায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে 2 বছর আগের সিন দেখি। বামন আর থমাস অনেকবার সরকারের কাছে জেল প্রাইভেটাইজেশনের জন্য আবেদন করে, কিন্তু প্রতিবারই তাদের আবেদন নাকচ করে দেওয়া হয়। তাই বামন সরকারের উপর ভরসা করে বসে না থেকে প্ল্যান বি তৈরি করে। বর্তমানে বামনের হাত থেকে যখন সকল গোল্ড চলে যাচ্ছিল তখন সে প্ল্যান বি কার্যকর করার কথা ভাবে। তাকে আর প্রাসান্নাকে একসাথে বন্দী করা হয়েছিল। বামন প্রাসান্নাকে বলে তার কোর্ট থেকে তার চশমাটি তাকে এনে দিতে। সে এটার সাহায্যে তার টিমকে ইমার্জেন্সি SOS মেসেজ পাঠাবে। আসলে বামন তার প্ল্যান বিতে ড্রাগনস নামক এক ভয়ঙ্কর গ্যাংকে যুক্ত করেছিল এবং থমাসের সাহায্যে তাদেরকে টাওয়ার 3 ঢুকিয়ে দিয়েছিল। বামন তার টিমের এক পুলিশকে বলে ড্রাগনস গ্যাংকে ছেড়ে দিতে। কথা মতো ওই পুলিশ ড্রাগন গ্যাংকে ছেড়ে দেয়। চেঙ্গাপ্পা এই খবর জানতে পেরে বলে সেখানকার CCTV ফুটেজ তার মোবাইলে পাঠাতে। এদিকে ড্রাগনস গ্যাং হ্যান্ডমেকে বলে, তোমরা কে তা আমরা জানি না, আমাদের শুধু বামনকে দরকার। 10 সেকেন্ডের মধ্যে বামনকে আমাদের হাতে তুলে দাও, নইলে আমরা ভেতরে ঢুকবো। এরপর বামন বাইরে না আসায় ড্রাগনস গ্যাং ভেতরে ঢুকে। তখন গোষ্ঠ একাই তাদের সামনে চলে আসে। তারা হামলা করতে গিয়ে গোষ্ঠের চেহারা দেখতে পেয়ে যায়। এরপর তারা হামলা তো দূর, সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর একজন বিনয়ের সাথে বলে ওঠে, ভাই আপনি এখনো বেঁচে আছেন? আসলে এই ড্রাগনস গ্যাং আগে গোষ্ঠ মানে বড় ভাইয়েরই লোক ছিল। এদিকে CCTV ফুটেজে চেঙ্গাপ্পাও গোষ্ঠের চেহারা দেখে ফেলে এবং বাকিদের মতো সেও ভয় পেতে থাকে। তার সাথে অফিসার এটা দেখে অবাক হয়ে প্রশ্ন করে। তখন চেঙ্গাপ্পা বলে, এ কে তা কেউই জানে না, সবাই তাকে বড় ভাই বলে ডাকে। 10 বছর আগে এই পুরো রাজ্যের বড় ভাই রাজত্ব চলতো, পুরো আন্ডারগ্রাউন্ড তারই কথা মতো চলতো। তখনকার CM সুভাষ রাও এই বড় ভাইয়ের বিরোধিতা করেছিল, তাই বড় ভাই তাকে হেলিকপ্টার ক্র্যাশ করিয়ে মেরে ফেলে। সবাই এটা জেনেও বড় ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। 3 মাস পর সরকার চেঙ্গাপ্পাকে দায়িত্ব দেয় বড় ভাইয়ের কাহিনী শেষ করার জন্য, কিন্তু সব জায়গায় বড় ভাইয়ের লোক থাকায় চেঙ্গাপ্পা কিছুই করতে পারছিল না। তাই তারাও বড় ভাইয়ের গ্যাংয়ে তাদের লোক ঢুকিয়ে দেয়। একদিন তার লোক খবর দেয় বড় ভাই এক কাজে ফাতেপুর যাবে। চেঙ্গাপ্পা তার টিম নিয়ে ওই লোকেশনে চলে যায়। সেখানে গিয়ে দেখে বড় ভাই তার লোকদের মেরে কাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এরপরই বড় ভাই চেঙ্গাপ্পার কাছে আসে আর তাকে কচ্ছপ ও খরগোশের কাহিনী শোনায়, কিন্তু বড় ভাইয়ের কাহিনীতে কচ্ছপ হেরে যায় এবং খরগোশ জিতে যায়। এরপর বড় ভাই চেঙ্গাপ্পাদের বন্দী করে ফেলে। তারপর বড় ভাই চেঙ্গাপ্পাকে বলে, আমি চাইলেই তোমাদেরকে এখানেই মারতে পারি, কিন্তু আমি তোমাদের সবাইকে জীবন ভিক্ষা দিলাম, দৌড়ে পালাও এখান থেকে। চেঙ্গাপ্পা তার টিমকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু একজন সন্ত্রাসের দেওয়া ভিক্ষার জীবন নিয়ে সে বাঁচতে চায় না। তাই পুরো টিমকে নিয়ে আবার বড় ভাইকে মারার জন্য সুইসাইড মিশনে যায়। তারা প্ল্যান করে পাহাড়ের ডাল দিয়ে যখন বড় ভাই যাবে তখন তারা তাদের গাড়ি দিয়ে বড় ভাইয়ের গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দিবে। কথা মতো তারা বড় ভাইয়ের গাড়ির কাছাকাছি যেতেই চেঙ্গাপ্পা টিমের লোকেরা তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেয়। তারপর তাদের গাড়ি দিয়ে ওই বড় ভাইয়ের গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। এভাবে বড় ভাইকে মারতে গিয়ে চেঙ্গাপ্পা টিমের মোট 47 জন সদস্য মারা যায়। চেঙ্গাপ্পা বলে, ওই বড় ভাই আবার ফেরত আসলে ভয় লাগবে না? অফিসার বলে, আপনার চোখের সামনে বড় ভাই মারা গেছে, তাহলে সে কিভাবে ফেরত আসলো, আর জেলেই বা কি করছে? এর কোনো উত্তরই চেঙ্গাপ্পার কাছে নেই। তারপর চেঙ্গাপ্পা সিদ্ধান্ত নেয় বড় ভাই মানে গোস্তের সাথে দেখা করার। ভেতরে গিয়ে গোস্তের সামনে বসে চেঙ্গাপ্পা বলে, গোল্ড এখানেই লুকানো হয়েছে, এটা শুধু বামন আর থমাসই জানতো, আপনি এর ব্যাপারে কিভাবে জানলেন? তারপর গোস্ট তাকে একটি কাহিনী শোনায়, যেখানে পুলিশ একজন ড্রাগ পেডলারকে ধরার চেষ্টা করছে, কিন্তু তারা তার কোনো খোঁজ খবরই পায় না। অন্যদিকে একই স্কুল ছাত্র 10 মিনিটের মাঝে ওই ড্রাগ পেডলারের নম্বর খুঁজে বের করে ফেলে। গোস্ট আরো বলে, সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা না করে সত্যটা জানার চেষ্টা করো, আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গোষ্ঠের সাথে কথা বলার সময় চেঙ্গাপ্পা সন্দেহ হয়। তখন চেঙ্গাপ্পা গোষ্ঠকে বলে, 10 বছর আগে আপনি আমাকে কচ্ছপ খরগোশের একটি কাহিনী শুনিয়েছিলেন, তার রহস্য আমি আজও বুঝতে পারিনি।
ঘোষ বলে, না বোঝার কি আছে। খরগোশ ওভার কনফিডেন্স হয়ে ঘুমিয়ে পড়ে আর কচ্ছপ জিতে যায়। তখন চেঙ্গাপ্পা হেসে বলে, আমি যে বড় ভাইকে চিনি তার কাহিনীতে কখনোই কচ্ছপ জিতত না। এবার চেঙ্গাপ্পা শিওর হয়ে যায় যে ওই বড় ভাই নয়। চেঙ্গাপ্পা বাইরে এসে ড্রাগনস গ্যাংকে জানিয়ে দেয় যে ঘোষ তাদের বড় ভাই নয়, অন্য কেউ। এরপর ঘোষ যখন তাদের সামনে যায় তখন তারা ঘোষের কাছে জানতে চায় 10 বছর আগে কিভাবে সে বেঁচে গিয়েছিল। ঘোষ কিছু বলতে না পারায় তারা তার উপর হামলা করে। তখন এই গোষ্ঠের গ্যাংয়ের মেম্বাররা সেখানে টিয়ার গ্যাস ছুড়ে চারদিকে ধোঁয়ায় ভরে যায়। এরপরই ঘোষ তাদের সাথে ফাইট করতে থাকে, ফাইট করে তাদেরকে বন্দি করে ফেলে। তারপর ঘোষ সকল গোলগুলো ও কয়েদিদের 3টি বাসে করে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চেঙ্গাপ্পা রাস্তায় তাদের উপর হামলা করার প্ল্যান করে। বাসগুলো যখন একটি সাবওয়ের ভিতর ঢুকে চেঙ্গাপ্পা সাবওয়ের বাইরে কমান্ডোদের পজিশন নিয়ে হামলা করতে বলে। ঘোষ আগে থেকেই জানতো পুলিশ এসব করবে, তাই বাস রেখে সাবওয়ের ভিতর থেকে অনেকগুলো প্রাইভেট কার বেরিয়ে আসে এবং সেগুলো 3 ভাগে ভাগ হয়ে শহরের 3টি রাস্তা দিয়ে যেতে থাকে। পুলিশ চেকপোস্টে গাড়িগুলো থামে জিজ্ঞাসাবাদ করলে সবাই একই কথা বলে যে তাদেরকে ফিল্ম শুটিং এর কথা বলা হয়েছে, যে তারা একসাথে গাড়ি চালাবে। আসলে কেউ তাদের এটা করতে বলেছিল। তারপর প্রাইভেট কারের মতোই অনেকগুলো বাইকও সাবওয়ের ভেতর থেকে বের হয়। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করলে তারাও একই কথা বলে যে তাদেরকেও ফিল্ম শুটিং এর কথা বলা হয়েছিল। তখন চেঙ্গাপ্পার কাছে এক পুলিশ অফিসার ফোন করে বলে, বাসগুলো এখনো সাবওয়ের ভিতরে রয়েছে এবং সেখানে সব কয়েদিরাও রয়েছে। চেঙ্গাপ্পা সেখানে গিয়ে দেখে ওই বাসে শুধু কিছু বন্দি কয়েদি রয়েছে, এমনকি বাসের মধ্যে যে সকল গোল্ড ছিল তাও নকল। আসলে গোস্টের আসল প্ল্যান ছিল তার গ্যাং মেম্বারদের বন্দি কয়েদিদের সাথে মিলিয়ে দেবে। যেহেতু পুলিশ তাদের পরিচয় জানে না, তাই তাদেরকে ধরতে পারবে না। আসল গোল্ড টাওয়ার 6 এর একটি ড্রেনেজ পাইপের মাঝ দিয়ে রিমোট কন্ট্রোল বোটের সাহায্যে জেল থেকে বের করে ফেলে। তারা সবাই জেলের ভিতর থেকে বাকি কয়েদিদের মতো সাজা কাটবে। গোস্ট আগে থেকে একজন উকিলকে ঠিক করে রেখেছিল, যে কিছুদিন পর তাদের সবাইকে জেল থেকে বের করবে। উকিল সবাইকে জেল থেকে বের করে গোস্টকে ফোন করে বলে, আপনি সবার জন্য এসকেপ প্ল্যান বানিয়েছিলেন, কিন্তু আপনি কিভাবে সেখান থেকে বের হয়েছেন। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি গোস্ট জেলের সকল কাজ শেষ করে জেলের সামনে থাকা একটি ভাস্কর্য আগে থেকেই সুড়ঙ্গ বানিয়েছিল এবং সেটার সাহায্যে এসে জেল থেকে বেরিয়ে আসে। সিন শিফট হয়ে কয়েক মাস পর পুলিশ ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করে ওই কেস সলভ করতে পারে না। তাই হোম মিনিস্টার এই কেসটি পিতামাহা নামক এক স্পাই এজেন্সিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই এজেন্সির প্রধান এন রাও ও তার ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এন রাও মিনিস্টারকে কথা দেয় তারা 1 সপ্তাহের মাঝে এই কেসটি সলভ করে দিবে। কেস ফাইলটি হ্যান্ডওভার করার সময় চেঙ্গাপ্পার এন রাও ও তার ছেলের হাতের ট্যাটু দেখে মনে পড়ে জেলের ভিতর গোষ্ঠের হাতেও সে একই ট্যাটু দেখেছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এন রাও কাশ্মীরে এক মিশনের সময় আনন্দ, গীতা ও প্রমো নামের 3টি বাচ্চাকে উদ্ধার করে। এন রাও তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতোই বড় করে তোলে। বড় হয়ে আনন্দ জয়েন্ট টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে যোগ দেয় আর প্রভু সিবিআইও যোগ দেয়। এরপর প্রভু আর গীতা ভালোবেসে বিয়ে করে ফেলে। সবকিছু ভালোই চলছিল। এরপরে প্রভু বামনের গোল্ড স্ক্যাম সম্পর্কে জেনে যায় এবং বামন প্রভু ও গীতাকে মেরে ফেলে। তখন এন রাও ও আনন্দ এক মিশনের দেশের বাইরে ছিল। তারা দেশে ফেরত এসে সবকিছু জানতে পেরে অপারেশন গোস্ট কার্যকর করে সত্যটা সামনে আসার জন্য আর প্রভুকে নির্দোষ প্রমাণ করার জন্য। তাই এন রাও আনন্দের চেহারা মাস্কের সাহায্যে 10 বছর আগে মৃত বড় ভাইয়ের চেহারা বানিয়ে দেয়। তাই পুলিশ গোস্টকে আর খুঁজে পায় না। এরপর পিতামাহা এজেন্সি 10 বছর আগের ওই গোল্ড স্ক্যামের সত্যতা বাহির করে ফেলে এবং বামন ও থমাসের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে ফেলে। এতে প্রভু ও নির্দোষ প্রমাণিত হয়ে যায়। সবশেষে এন রাও প্রভু ও গীতার ছবির সামনে দাঁড়িয়ে আনন্দকে অপারেশন গোস্ট সফল হওয়ায় কংগ্রেচুলেশন জানায়। এরপর আনন্দের কাছে কারো ফোন আসে। একজন লোক আনন্দকে বলে, তোমার পুরো টিম আমার কাছে বন্দী। 12 ঘন্টার মধ্যে তোমার কাছে যে সকল গোল্ড আছে তা আমাকে দিয়ে দাও, নইলে প্রতি 1 ঘন্টায় এক এক করে তোমার টিমকে মেরে ফেলবো। আনন্দ প্রশ্ন করে, কে সে? তখন ওই লোকটি বলে, তুমি যার নাম ব্যবহার করেছো আমি তারই ছেলে, মানে বড় ভাইয়ের ছেলে। তারপর এন রাও ও আনন্দ বড় ভাইয়ের ছেলের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্যাখ্যাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।